সোশ্যাল মিডিয়াতে আমি অনেককেই দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের এই যে চায়নার বিরুদ্ধে যে ট্যারিফ যুদ্ধ যেটা এটাকে অনেকে বলছিল এটা পাগলামি, এটা আমেরিকাকে ধ্বংস করে দিবে, অমুক করবে সমুক করবে, নানা রকম বক্তব্য বিবৃতি দিচ্ছিল। কিন্তু তারা ভুলে যাচ্ছিল এই ডোনাল্ড ট্রাম্প কোনো পাগলও না, উন্মাদও না, সে একজন সাকসেসফুল ব্যবসায়ী। আর একজন পাগল আর উন্মাদের পক্ষে এত সাকসেসফুল ব্যবসায়ী হওয়ার মানে কোনো সম্ভাবনা নাই, তাই না? এবং এই ট্যারিফ যে বাড়াবে এবং চায়না থেকে পণ্য আমেরিকার মার্কেটে ঢুকতে বাধা দিবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, অন্য কথায় চায়নার অর্থনৈতিক উন্নতিতে যে একটা প্রচণ্ড প্রতিবন্ধকতা তৈরি করবে, এইটা কিন্তু ইলেকশনের আগেই তার ইলেকশন ক্যাম্পেইনে বারবার কিন্তু বলে আসছে। কারণ এখন আমরা জানি যে ওই 91 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার আগ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন যে সমাজতান্ত্রিক ব্লক ছিল, তাদের সাথে আমেরিকার নেতৃত্বাধীন যে ন্যাটো, পুঁজিবাদী গণতন্ত্রের দেশ আর কি, তাদের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ ছিল এবং তখন তারা সোভিয়েত ইউনিয়নকেই তাদের শত্রু হিসাবে গণ্য করত। এরপর সোভিয়েত ইউনিয়নের পতনের পর বেশ কিছু কাল চলে গেছে, গত প্রায় 30-35 বছর চলে গেছে। এর মধ্যে কিন্তু বাস্তবে আমেরিকাকে চ্যালেঞ্জ করতে পারে এই ধরনের কোনো দেশ অর্থনৈতিকভাবে বা মিলিটারিলি কোনো দেশের কিন্তু উত্থান ঘটে নাই। অর্থাৎ এই 30-32 বছর ধরে আমেরিকা কিন্তু একক রাজত্ব করছে গোটা পৃথিবীতে এবং তারা যা করছে, যা বলছে সেটাই কিন্তু তারা ঘটিয়েছে। তার অনেক নমুনা আমরা দেখতে পেয়েছি, তাই না? কিন্তু এর মধ্যে এই যে চায়না অর্থনৈতিক এবং সামরিকভাবে কিন্তু উঠে দাঁড়িয়েছে। মজার বিষয় কি জানেন? এই যে চায়না আজকে অর্থনৈতিকভাবে এবং মিলিটারিলি যে এত স্ট্রং হলো, এটার সহায়তা করেছে কিন্তু আমেরিকা। কারণ আমেরিকার ব্যবসায়ীরা, আমেরিকার পুঁজিপতিরা বিলিয়ন ডলার না, একেবারে ট্রিলিয়নস অফ ডলার্স এই চায়নাতে ইনভেস্ট করছে এবং করার কারণেই কিন্তু এখন ও গোটা পৃথিবীতে যে কোনো পণ্য এই যে রপ্তানি করার এই যে হাব, এই যে চায়না হয়ে গেছে, এটা এমনি হয় নাই, এটা করছে কিন্তু আমেরিকা। এবং এটাই আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে যে চায়না গণতন্ত্রের চর্চা করে না, যে চায়নাতে মানবাধিকার নাই, হারাজ আমেরিকা তারা গণতন্ত্র মানবাধিকার এটি নিয়ে বড় বড় বলচাল দেয় না, তো তারাই আবার সেই গণতন্ত্রহীন বাক স্বাধীনতাহীন অনেকটা বদ্ধ একটা সমাজ যুক্ত যে দেশ, এই চায়নাতে তারা বিলিয়ন ডলার এখানে ইনভেস্ট করে তাদেরকে অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে উন্নত করলে আসলে কিসের জন্য? এখান থেকে আমার কাছে একটা সিদ্ধান্ত কীরকম আসে জানেন? আসলে যে কোনো জায়গায় একা রাজা একা প্রতিদ্বন্দ্বিতাবিহীন থাকতে চায় না, প্রত্যেকেই কিন্তু চায় তার একটা প্রতিদ্বন্দ্বী, তাই না? যেমন মাঠে যখন কেউ ফুটবল খেলে, মানে ফুটবল কোনো টিম যখন খেলে, তো অন্য মানে একটা দল মাঠে নামলো, অন্য দল মাঠে নামলো না, ফাঁকা মাঠে গোল দিল, তো সেক্ষেত্রে কি যারা নাকি গোল দিল তারা কি মজা হয় নাকি? না, তারা একটা শক্ত প্রতিদ্বন্দ্বী চায় যাদের সাথে যুদ্ধ করে জিতবে, তো সেটার একটা মজা আলাদা, তাই না? একজন বক্সার, তো সেও ওই রিংয়ে ঢুকলো, তো দেখলো যে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আর যদি থাকেও সেটা এত দুর্বল যে এই বক্সারের এক ঘুষি সহ্য করার ক্ষমতা নেই, তাহলে তো ওই বক্সার নিজেও মজা পাবে না, পাবলিকও মজা পাবে না। মুদ্রা কথা কি? মুদ্রা কথা হচ্ছে যে কোনো শক্তিশালী মানুষ বা যে কোনো শক্তিশালী খেলোয়াড় যেমন তার একটা প্রতিদ্বন্দ্বী চায় যার সাথে লড়াই করবে এবং তাতে এনজয় করবে এবং একই সঙ্গে শৌর্যবীর্যের বহিঃপ্রকাশ ঘটবে, তাই না? দেশীয়ভাবে আন্তর্জাতিকভাবেও কিন্তু বিষয়টা ওরকম। আমাদের এই পৃথিবী যত বছরে পর্যন্ত গেছে না, অধিকাংশ সময় আমরা দেখব যে এই পৃথিবীতে 2টা বা 3টে সাম্রাজ্য কিন্তু প্যারালালি কিন্তু বিরাজ করত দীর্ঘদিন ধরে। এই পৃথিবীতে প্যারালালি রোমান সাম্রাজ্য এবং তার আগে গ্রিক সাম্রাজ্য এবং একই সঙ্গে এই যে প্যারালালি পার্সিয়ান সাম্রাজ্য, এই দুইটা কিন্তু পাশাপাশি ছিল এবং এরা কিন্তু প্রতিনিয়ত
যুদ্ধে বিগ্রহে লিপ্ত হতো এবং কে কার চাইতে বেশি শক্তিশালী এইটার কিন্তু একটা প্রতিযোগিতা চলতো। তো এইভাবে চলতে 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 একটা পর্যায়ে এসে মনে করেন যে গোটা পৃথিবীর একটা বড় অংশে ব্রিটিশ সাম্রাজ্য তার আধিপত্য বিস্তার করলো এবং তাদের প্রতিদ্বন্দ্বী ছিল কিন্তু মুসলমানদের অটোমান অর্থাৎ তুর্কি কেন্দ্রিক যে অটোমান খিলাফত। তো প্রথম বিশ্বযুদ্ধে যখন এই ব্রিটিশরা অটোমান খিলাফতকে ভেঙে চুরে খান খান করে দিল, তারপর কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এই যে ব্রিটেন একক একটা আধিপত্য বিস্তার করছিল, কিন্তু মাঝখান দিয়ে এদেরকে চ্যালেঞ্জ করার জন্য কিন্তু জার্মানি উঠে দাঁড়ায়। তো জার্মানি উঠে দাঁড়ালে কি হয়, যুদ্ধ তো করতেই হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো এবং জার্মানি পর্যুদস্ত হয়ে গেল এবং এর মধ্য থেকেই এই মার্শাল প্ল্যানের মাধ্যমে ইউরোপকে উদ্ধার করার জন্য আমেরিকা এগিয়ে আসলো এবং আমেরিকা আস্তে আস্তে তারাই একক প্রতিদ্বন্দ্বী হতে থাকলো এবং ইন দি মিন টাইম সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক যে সাম্রাজ্যবাদ সেটার উত্থান ঘটলো এবং এইবার সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক সাম্রাজ্যের সাথে, অর্থাৎ এইটা তৈরি হলে বস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক যে পুঁজিবাদী সাম্রাজ্যবাদের সাথে টক্কর দেওয়ার জন্য। তো এটা মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে 1990 অর্থাৎ প্রায় 70 বছর বলা যায় না, 70 বছর কী করে, 46 সাল 91, তারা 60-65 বছর ধরে মোটামুটি এরা কিন্তু 60-65 নিয়ে 50 46-47 সালের পর থেকে কত 45-46 বছর, 45-46 বছর এই দুই পরাশক্তি অর্থাৎ দুই সাম্রাজ্যবাদীরা এরা একে অন্যের সাথে ঠান্ডা যুদ্ধে লিপ্ত ছিল, তাই না? তো 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলো তখন কিন্তু পুরো মাঠ ফাঁকা। এইবার কিন্তু আমেরিকার সামনে কিন্তু আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আমার ধারণা, মানে এত যে কথা কেন আমি বললাম জানেন, আমার কাছে যেটা মনে হলো যে মানুষ যেমন কোনো খেলোয়াড় বা কোনো বীর যেমন সে প্রতিদ্বন্দ্বী টোকায় এবং তার সাথে লড়াই করে নিজের মানে পৌরুষত্ব বীরত্ব জাহির করে, তো সাম্রাজ্যবাদী তার ক্ষেত্রেও কিন্তু একই জিনিস প্রযোজ্য, অর্থাৎ একক সাম্রাজ্যবাদী অবস্থা পৃথিবীতে থাকে না। যারাই নাকি সেই ধরনের পর্যায়ে চলে যায়, ক্ষমতার লড়াই করে এবং সেই পর্যায়ে যায়, তখন তারা নতুন একটা সাম্রাজ্যবাদের উত্থানের পক্ষে তারা সহযোগিতা করে। যেমন মানে এত কথার সারাংশটা হচ্ছে তারা অবশেষে এই পশ্চিমা পুঁজিবাদী সাম্রাজ্যবাদ এরা চায়নাকে সিলেক্ট করে চায়নাকে শক্তিশালী করে অর্থনৈতিকভাবে, আর অর্থনৈতিকভাবে যখন শক্তিশালী হবে তারা তো সামরিকভাবেও হবে, অর্থাৎ প্রতিদ্বন্দ্বী তৈরি করছে এতদিন। তো 2000 সাল থেকে হিসাব করলে এই পর্যন্ত এই 23-24 বছর ধরে এই চায়নাকেই তারা গড়ে ফিটে মানুষ করছে এবং এখন তারা প্রতিদ্বন্দ্বী অনেকটাই হয়ে গেছে, তাই না? কিন্তু বেশি বাড়ার আগে আবার এর ডানা ছেড়ে দিতে হবে। আমেরিকার তো আবার সেই প্ল্যান। তো ডেমোক্র্যাটরা এই সাহসটা করে নাই মানে তারা চিন্তা করছে ইটস ওকে, আমাদের দেশে যত পণ্য আসে সেগুলো যদি চায়নাতে উৎপাদিত হয়, তারা গতর খেটে এগুলো তৈরি করে আর তারপর আমাদের দেশে পাঠায়, আর আমরা ডলার ছাপিয়ে সেগুলো কিনি, অর্থাৎ জাস্ট স্রেফ কিছু কাগজের বিনিময়েই তো আমরা চায়নার পণ্যগুলো পাই, তাই না? এক অর্থে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ শ্রম শোষণ। মার্ক্সবাদী ফর্মুলাতে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ শ্রম শোষণ। চায়নার কোটি কোটি লোক মনে করেন যে অল্প পয়সা কাজ করে, অর্থাৎ তাদের শ্রম দিয়ে নানা রকম পণ্য উৎপাদন করতো বা করে এবং সেগুলো আমেরিকার মার্কেটে আসতো। তো বিনিময়ে এই চায়না কী পাইতো? কিছু ডলার, তাই না? তো এই ডলারগুলো কোথা থেকে আসতো? সোজা ভাষায় মানে বলতে যে আমেরিকা ছাপাইতো কাগজে তার বিনিময়ে, তাই না? এখানে আমেরিকার খরচ কিন্তু কিছু কাগজ আর কিছু ছাপা। আধুনিককালে ইলেকট্রনিক সিস্টেমে তো সেটাও দরকার পড়ে না। তো ডেমোক্র্যাটরা বলতে চাচ্ছে যে এইভাবে যতদিন চলুক না, অসুবিধা কী? কিন্তু এর একটা অসুবিধা আছে। একটা পর্যায়ে এই যে ব্রিক্স এটা ওটা হ্যানত্যান হাবিজাবি বিভিন্ন কিছু আছে না, তো পৃথিবীর বিভিন্ন দেশ তো বোঝে যে আমেরিকা তার ডলার দিয়ে বস্তুত গোটা পৃথিবীকে শোষণ করছে
এটা হলো একেবারে আল্ট্রা মডার্ন সাম্রাজ্যবাদ, অর্থাৎ কমপ্লিটলি কোনো দেশ দখল না করেই তাদের ধন সম্পদ সব কি লুটপাট করা। যেমন উদাহরণস্বরূপ বাংলাদেশের একটা মনে করেন যে মৎস্য চাষি মনে করেন সুন্দর সুন্দর গলদা চিংড়ি বা বাগদা চিংড়ি উৎপাদন করে এবং তারপরে এগুলো নিজেরা খায় না, বাংলাদেশের মানুষের কপালেও জোটে না, কোথায় পাঠায়? আমেরিকাতে। তো আমেরিকায় পাঠালে কী পায়? কিছু ডলার পায়। তো আমেরিকায় মানে ডলার পায় কোথা থেকে? কাগজে ছাপায়। কেন এই কথা বলছি জানেন? এইভাবে ছাপাতেই বস্তুত আমেরিকার বাণিজ্যিক ঘাটতি, অর্থাৎ এখন তাদের বাণিজ্যিক ডেফিসিট বা তাদের বাজেট ডেফিসিট বা তাদের জাতীয় ঋণ টোটাল কত? 36-37 ট্রিলিয়ন ডলার, তাই না? কেন? কারণ বাজেট বাণিজ্য ঘাটতি, তার মানে যে পরিমাণ তারা রপ্তানি করে তার থেকে আমদানি করে বেশি। মনে করেন যে প্রতি বছর তারা রপ্তানি করে মনে করেন যে 2 ট্রিলিয়ন ডলারের, কিন্তু আমদানি করে 4 ট্রিলিয়ন ডলারের। তাহলে যে অতিরিক্ত 2 ট্রিলিয়ন ডলার কোথা থেকে আমেরিকা পায়? স্রেফ কাগজ ছাপায়, এবং এই ছাপানোর মধ্য দিয়েই বস্তুত সে জাস্ট স্রেফ কাগজের বিনিময়ে কিন্তু এই বাংলাদেশের এই দামি চিংড়িগুলো কিন্তু তাদের দেশে যায় এবং তারা এগুলো খায়। আর এই কাগজগুলো কি করে? আসলে ওই আমেরিকাতে মাঝে মাঝে ওই যে লোকজনদেরকে মাঝে মাঝে টাকা টুকে দেয় না, দেয়। এই যে কোভিডের পরে কিন্তু প্রত্যেকে অনেক টাকা পাইছে, তো আমেরিকা কোথা থেকে ওই টাকাগুলো দিয়েছে? স্রেফ কাগজ ছাপিয়েছে। এবং এখন তো সিস্টেম কাগজ ছাপানোরও দরকার নেই, যে ইলেকট্রনিক সিস্টেমে মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে। আর পাবলিক কী করছে? তাদের যে কার্ড আছে, ডেবিট কার্ড, ওইটা দিয়ে কেনাকাটা করছে। দেখছেন এখানে বিষয়টা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। এটা কিন্তু একদম দুর্দান্ত কৌশল। এখন এই ধরনের স্রেফ কাগজের বিনিময়ে অথবা স্রেফ হাওয়ার বিনিময়ে সারা দুনিয়ার দামি দামি জিনিস যেখানে এই আমেরিকাতে যায়, আমেরিকার মানুষ সেগুলো ভোগ করে। তো এটাই তো চলে আসতেছিল, সিস্টেম কিন্তু এটাই চলে আসতেছিল, তাই না? এর বিরুদ্ধে সবচেয়ে বেশি মানে প্রতিদ্বন্দ্বী তৈরি করার চেষ্টা করছে যে ব্রিক্স। তারা বলতে চাচ্ছে আমরা ডলারের বিনিময়ে বেচা কিনা আর করবো না। যদি এটা সফল হতো তাহলে কিন্তু আমেরিকান ডলার একেবারে ক্র্যাশ করতো। কারণ হচ্ছে যে মনে করেন যে চায়না তার পণ্য বললো যে আমরা ডলারের বিনিময়ে বেচা কিনা করবো না। ব্রিক্স কোনো একটা কারেন্সি নির্ধারণ করলো, ওই যে ইউরোপীয় ইউনিয়নের মতো, আমাদেরকে এই টাকা না দিলে আমরা মাল দেবো না। তার আমেরিকা সেই নতুন কারেন্সি কোথা থেকে পাইতো বলেন? কোনো তাতে তার তাহলে অবশ্যই চায়নায় কিছু রপ্তানি করতে হতো, তাই না? বা ভারতে রপ্তানি করতে হতো, কারণ ব্রিক্সভুক্ত যে দেশগুলো আছে। তাহলে সেক্ষেত্রে আমেরিকার লোকজনদেরও কিন্তু গতর খাটতে হতো, তাই না? কিছু পণ্য উৎপাদন করতে হতো, পণ্য উৎপাদন করে কিন্তু ভারতে বা চায়নায় অথবা দক্ষিণ আফ্রিকায় রপ্তানি করতে হতো। তারপরে তারা সেই কারেন্সি পাইতো এবং তারপর চায়না থেকে মাল নিতে পারতো, তাই না? এখন কিন্তু সেটা নেই। এখন আমেরিকার জনগণকে কিন্তু অত গর্তর ঘামানোর পরিশ্রম না করেই সরকার তাদেরকে যে মাঝে মাঝে টাকা টুকা দেয়, তা দিয়েই তারা কিন্তু কিনতে পারে। এবং সরকার কোথা থেকে টাকা দেয়? ওই যে স্রেফ নাম কাও আসতো, ওই যে কি তারা ঋণ নিয়েছে, ওই যে 36-37 ট্রিলিয়ন ডলার কি আর এমনি হয়েছে? এতগুলো কথা এই কারণে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, পুরো সিস্টেমটা বুঝতে হবে যে ডোনাল্ড ট্রাম্প কেন এই মজার জিনিসটাকে বাদ দিয়ে এই যে চায়না থেকে পণ্য মানে জাস্ট স্রেফ কাগজের ডলারের বিনিময়ে আনা যেত, এটা হাই কত 245% না কত জানি ট্যারিফ দিয়েছে, এটা দিয়ে চায়নার এই পণ্যগুলো আমদানি বন্ধ কেন করছে? কারণ চায়না কিন্তু অলরেডি সেই রকম একটা দিকে যাচ্ছিল। তারা যে খালি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়েছে, মিলিটারিলি শক্তিশালী হয়েছে তা কিন্তু না। চায়নার কিন্তু একটা বদমতলব ছিল আগামী কিছু বছরের মধ্যে এই ব্রিক্স দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করত যেখানে এই ডলারকে কমপ্লিটলি একেবারে কাগজে পরিণত করার কিন্তু ক্ষমতার দিকে ধাবিত হচ্ছিল। একটু আগে যে ব্যাখ্যা বিবৃতি দিলাম যে যদি খালি চায়না বা ভারত আরও বিভিন্ন দেশ যদি মানে ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলো যদি স্রেফ বলতো যে আমরা তোমার ডলারের বিনিময়ে আর কোনো মাল দেবো না, তাহলে কিন্তু আমেরিকা কলাপস করতো, অর্থনৈতিকভাবে কলাপস করতো এবং তার পরিণতি হতো ভয়ঙ্কর, যা কিন্তু গোটা বিশ্বে একটা ভয়ঙ্কর বিপর্যয় তৈরি করত। ডোনাল্ড ট্রাম্প চিন্তা করছে এই আমেরিকা ফার্স্ট, এই যে তার স্লোগান, কিন্তু ডেমোক্র্যাটরা ওই আগের ফর্মুলায় চলতে চাইছিল এবং ডেমোক্র্যাটদের এই ফর্মুলাটা ছিল আমেরিকার জন্য প্রচণ্ড ডিস্ট্রাকটিভ এবং রিস্কি।
মানে সামনে যে কোনো সময় কিন্তু আমেরিকার ক্র্যাশ হওয়ার সম্ভাবনা ছিল। তো ডোনাল্ড ট্রাম্প বলল যে এই সমস্ত চলবে না, চায়না পণ্য আমাদের মধ্যে আর ঢুকবে না, আমরা নিজেরাই আমাদের দেশে করব, আমরা মানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি করব, আমরাই পণ্য উৎপাদন করব, আমাদের দেশে এগুলো বাজারজাত করব এবং বাকি আমরা পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করব। অর্থাৎ ডলারকে কিন্তু ক্র্যাশ করার হাত থেকে বাঁচানোর একটা পদ্ধতি অবলম্বন করছে এবং এই জন্যে এইবার চায়নার মতো একটা অগণতান্ত্রিক এবং যাকে নাকি ট্রাস্ট করা যায় না, এইখান থেকে এরা এখন এই পণ্য উৎপাদন অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ইয়েগুলা তারা সরায় নিয়ে আসতেছে কোথায়? ক্রমান্বয়ে কিন্তু তারা অন্য দেশে সরায় নিয়ে যাচ্ছে। যেমন এই যে ভারতে এই যে খবর, এখানে যেটার ভিত্তিতে আসলে এত মানে লম্বা লেকচার দিয়ে ফেললাম। এখানে যে আইফোন কোম্পানির যে সিইও টিম কুক ঘোষণা দিয়েছে যে আগামীতে আমেরিকাতে যত আইফোন আসবে সবগুলো ভারতে তৈরি হবে। অর্থাৎ এই আইফোন উৎপাদনের মাধ্যমে আমি যেটা হিসাব করে দেখলাম বা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ডাটা পেলাম, $40 বিলিয়ন মতো ইনকাম করতো শুধুমাত্র আইফোন কোম্পানি থেকে এই চায়না। তো সেটা যদি এই ভারতে যদি সরিয়ে নিয়ে যায় তাহলে এবার চিন্তা করে দেখছেন, খালি এইটাই না, এরকম অ্যামাজন সহ আরও অন্যান্য যত আছে সেইন কোম্পানি বা এই যে টেসলার যে গাড়ি উৎপাদন কোম্পানি আস্তে আস্তে কিন্তু সবই চায়না থেকে কিন্তু সরায় নিয়ে আসবে। এখন এই মোমেন্টে এই কাজটা কেন এই চায়নার জন্য অর্থনৈতিকভাবে ধ্বংসাত্মক হবে? তার কারণ ব্রিক্স তো এখনও এই ধরনের কোনো কারেন্সি তৈরি করে উঠতে পারে নাই, কিন্তু যেটা এককভাবে তারা চালু করে ইউরোপীয় ইউনিয়নের মতো যেমন ইউরো তৈরি করে যেমন বিনিময়যোগ্য করেছে, তাই না? ব্রিক্স তো এখনও সেটা করে উঠতে পারে নাই। তার আগেই চায়নাকে ধসিয়ে দেওয়া হচ্ছে যাতে ব্রিক্সের ওই ক্যালকিসিংয়ে এরা বাস্তবায়ন করতে না পারে। এবং এই ক্ষেত্রে হয়তো চায়না সফল হতো, কিন্তু তাদের মধ্যে তো আসলে ওই নাই, তারা তো আসলে মানে মানসিকভাবে চরিত্রগতভাবে খুবই স্বার্থপর এবং খুবই হীন টাইপের। এই সময় তারা এই যে ভারত পাকিস্তান যুদ্ধের ডামাডোলে তারা যদি দ্ব্যর্থহীন কণ্ঠে যদি ভারতের পাশে এসে দাঁড়াতো, পরবর্তীতে ব্রিক্সকে উঠে দাঁড় করানোর জন্য ভারতকে পাশে পেত এবং ভারতের সমর্থন তার এই ব্রিক্সের এই যে একক কারেন্সি প্রচলনের ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করতে পারতো, কিন্তু না, চায়না তার নগদ লাভ দেখছে। ওই যে $60 বিলিয়ন না কত বিলিয়ন ওই যে রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভের জন্য পাকিস্তানে খরচ করছে না, এই জন্যে তারা কিন্তু ঠিকই পাকিস্তানের পক্ষে গিয়ে তারা করছে। তো ভারত এটা দেখছে না। এরপরে এই যে ব্রিক্সের যে স্বপ্ন, এগুলোকে বাস্তবায়ন হবে না, হবে না। অর্থাৎ চায়না যদি একটু রিস্ক নিত তাহলে কিন্তু ভারতকে কাছে টেনে নিয়ে কিন্তু এই আমেরিকাকে কিন্তু ধসায় দিতে পারতো, অর্থাৎ একক আধিপত্য। কিন্তু জি না, চায়না কিন্তু ওই রিস্ক না নিয়ে তার $60 বিলিয়ন মায়ায় তারা পাকিস্তানের মতো আর একটা মানবাধিকারবিহীন একটা সন্ত্রাসী দেশের পক্ষে এগিয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, আমার মূল বক্তব্য হচ্ছে যে আমেরিকার সাম্রাজ্যকে রক্ষা করার জন্য, আমেরিকার ডলারকে ডমিনেন্ট রাখার জন্যই কিন্তু বস্তুত ডোনাল্ড ট্রাম্প এই যে এতদিন চালু যে মানে মজাটা, এইটা কিন্তু ভেঙে চুরে খান খান করে দিচ্ছে এবং দিয়ে চীনকে অর্থনৈতিকভাবে ধ্বংস করার জন্য তাদের দেশের থেকে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আস্তে আস্তে অন্য দেশে সরায় নিচ্ছে। এবং আমি দেখলাম যে 80% তৈরি হবে এই যে এই অ্যাপেল কোম্পানির আইফোন ভারতে, আর বাকিগুলো সম্ভবত ভিয়েতনামে। তো এরকম অন্যান্য কোম্পানিগুলোও কিন্তু এরকম সরে যাবে। এর ফলাফল কি? ভারতও কিন্তু আস্তে আস্তে অর্থনৈতিক এবং সামরিকভাবে কিন্তু আস্তে আস্তে শক্তিশালী হতে থাকবে এবং একটা পর্যায়ে চায়নাকে টক্কর বা চ্যালেঞ্জ করার মতো ক্ষমতায় চলে যাবে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বস্তুত এখন সেই দিকে ধাবিত হচ্ছে যে চায়নাকে চ্যালেঞ্জ করতে গেলে আমেরিকার দরকার পড়বে না, পার্শ্ববর্তী ভারতকে একটু উঠায় দিলেই হবে। এবং সেই ধরনের একটা স্ট্র্যাটেজি এখানে নিয়েছে। এখন চায়নার ভিতর থেকে খবর টবর তো বাইরে তেমন বেরোয় না, তাই না? এই জন্য আপনারা অনেকে বুঝছেন না যে চায়নার ভিতর অর্থনীতিতে কী ঘটনা ঘটছে। শুধুমাত্র অ্যাপেল কোম্পানি দিয়েই বলি, এখানে লক্ষ লক্ষ লোক বেকার হচ্ছে। এবং এরকম অন্যান্য যে বড় কোম্পানিগুলো, যদি টেসলা কোম্পানি তার
প্রোডাকশন ফ্যাক্টরি ওখান থেকে সরায় না, এরকম লক্ষ লক্ষ লোক বেকার হবে এবং বিলিয়ন বিলিয়ন ডলার তারা উপার্জন থেকে হবে। তা বাংলাদেশে যেমন এই যে লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে না, এখন ওই যে গার্মেন্টস পণ্য এখন বাজার হারাচ্ছে বাংলাদেশ, তাই না? কিন্তু কথা হচ্ছে যে চায়নার ক্ষেত্রে তো মানে ভয়াবহতা বিশালতা তো আরও অনেক বেশি। অর্থাৎ চায়নাকে ক্র্যাশ করে দেওয়ার জন্যই কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছে এবং অলরেডি কিন্তু হচ্ছে। এই খবরগুলো কিন্তু বেরোচ্ছে না, কিন্তু আপনারা আগামী 6 মাস 1 বছরের মধ্যে দেখবেন যে চায়নার অবস্থা কী দাঁড়ায়। ওদের ওই যে গ্রোথ রেট ওই যে 5% না কত ছিল না, দেখবেন যে আগামী 1 বছরও যাবে না, এটা একে নেমে আসবে। এবং আরও একটা ইনফরমেশান দিই, এই আইফোনের বিষয়টা কেন আমি ফোকাস করলাম, এই কারণে আমেরিকাতে কিন্তু আইফোন ছাড়া আর অন্য কোনো ফোনে কিন্তু ইন্টারনেট ব্যবহার করা যায় না। আর একটা যায় কোরিয়ার ওই যে স্যামসাং গ্যালাক্সি যে আছে না সেট। আমি 2022 সালে যখন আমেরিকাতে যাই, তা আমার হাতে তো বাংলাদেশি ছিল ওই যে কি অ্যান্ড্রয়েড ফোন, অপ্পো। তো দেখি ওখানে ইন্টারনেট হয় না, চলে না। তারপরে বাধ্য হয়ে ওখান থেকে একটা দোকান থেকে গিয়ে লস অ্যাঞ্জেলসের ওখানে, আমি তো লস অ্যাঞ্জেলসে গিয়েছিলাম, তো তখন বাধ্য হয়ে একটা দোকান থেকে ওই সেকেন্ড হ্যান্ড একটা কিনছিলাম, আইফোন কিনছিলাম। চিন্তা করে দেখছেন যে ইন্টারনেট অ্যাক্সেস কিন্তু ওই আইফোনে এবং ওই কোরিয়ার গ্যালাক্সি স্যামসাং ছাড়া অন্য কোনো ওই অ্যান্ড্রয়েড সিস্টেমে নাই। তাহলে অন্য কোনো অ্যান্ড্রয়েড ফোন এই আমেরিকার বাজারে ঢুকবেই না, বোঝা গেছে? তো যাই হোক, ঘটনা কিন্তু ঘটা শুরু হয়ে গেছে। এখন আমাদের অপেক্ষা করতে হবে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।